জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে একমত হয়েছে সকল রাজনৈতিক দল। সংলাপ শেষে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরাতে হবে বললেন আমির খসরু। সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দাখিল করা অভিযোগে দ্রুতই তদন্ত শুরু হবে জানালেন চিফ প্রসিকিউটর। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। হাসপাতালে ভর্তি ১,০৪২ জন। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ৪র্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তিনি বলেন, দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে। শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল, কিন্তু সবার সহযোগিতায় এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে। ধর্ষণের অভিযোগ তুলে চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে। আজ দুপুরে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন আমির খসরু। এ সময় বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। We highlighted the plight, the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown to the refugees, and we really commend all of the country and Professor Yunus's leadership and the next government's leadership in supporting the Rohingya refugees. And we've done a lot of discussions and talks around development and how we can continue to strengthen all of the aspirations of the people of Bangladesh. দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ববি হাজ্জাজের অভিযোগে দ্রুতই তদন্ত শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবে তারা। যদিও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার চেয়ে এনজিএম চেয়ারম্যান ববি হাজেজের করা আবেদনটি গত 2 বছরের 2 অক্টোবর থেকে ফাইলবন্দি হয়ে রয়ে আছে। এদিকে সিরাজগঞ্জে 3 জনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাত আর হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। আর ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। 4 জনই বর্তমানে পলাতক। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলা তদন্ত এখন শেষ পর্যায়ে। এই সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন, আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 1042 জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরই 7 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে 1 জন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 201 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গাজার ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, 2018 সালে হাসিনা সরকারের অধীনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে কারাগারে 107 দিন কাটানোর পর শহীদুল আলম যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতার পরিচয় দিয়েছিলেন, এই মিশনেও তিনি সেই একই অচল চেতনা নিয়ে এগিয়ে গেছেন। তিনি আজ বাংলাদেশি জনগণের অবিচল চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার সঙ্গে সংশ্লিষ্ট 137 জন অধিকার কর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। অনিয়ম, দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য, ডাক্তাররা নিয়মিত চেম্বারে না থাকা সহ নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়েছে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। পাশাপাশি নিম্নমানের সেবার কারণে এই হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়ছে দিন দিন। সেলিম আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 1960 সালে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে প্রতিষ্ঠিত স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রথমে 31 শয্যা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শয্যা সংখ্যা 50-এ উন্নীত হয়। তবে শয্যা বৃদ্ধি পেলেও চিকিৎসক ও জনবল সংকট, ভাঙাচোরা অবকাঠামো আর অনিয়মের কারণে হাসপাতালটির কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সার্জারি যন্ত্রপাতির ঘাটতি, ওয়ার্ডে পানি বিদ্যুতের সমস্যা, অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা দুর্গন্ধযুক্ত বাথরুম সহ নানা অব্যবস্থাপনায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। প্যাথোলজি বিভাগ থাকলেও বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের বাইরে পাঠানো হয় বলে অভিযোগ রোগী ও স্বজনদের। বাচ্চার জ্বর হয়েছে, টাইফয়েড, প্রসাবে ইনফেকশন হয়েছে। কোনো পরীক্ষা নিরীক্ষা করেছি? হ্যাঁ, রক্ত 2টা টেস্ট দিছে আর প্রসাবে কোথা থেকে পরীক্ষা করেছে? বিসমিল্লাহ থেকে। আমার একটা ড্রেসিং করে দিয়েছে, একটু খাওয়ার হচ্ছে আসছে, তা দিচ্ছে না, তা বলছে ওষুধ নেই, ওই 12 নম্বর চলে যাও। ডাক্তার একবেলা আসছে, একটা আসছে, আর সবই তো ইমার্জেন্সি রোগী যাচ্ছে, এইসব জায়গায় বসছে না। চাইছি 9টার সময় সিরিয়ালে দাঁড়িয়ে থেকে টিকিট কাউন্টারে কোনো গুরুত্ব নেই। জ্বর ছিড়ি দেয়, জ্বর আসে, তার জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে আসি, শিশু ডাক্তারের কাছে। তার রক্ত পরীক্ষা দিয়েছে, রিপোর্টে বলেছে টাইফয়েড জ্বর হয়েছে, তাই এখন ওষুধ লিখে দিয়েছে, এখন ওষুধ কিনে নিয়ে চলে যাবো। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
রোগীর রোগ ধরার সাপেক্ষে তাহলে যদি কোনো ইনভেস্টিগেশন দরকার হয় কেবলমাত্র তখনই সেটা বাইরে অবশ্যই ইনভেস্টিগেশন করতে পারবে, কিন্তু কোনো অবস্থাতে এবং কোনোভাবেই যে কোনো ক্লিনিক হসপিটালে পাঠানো যাবে না। আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি, যদি এরকম ভাবে কোনো প্রমাণ আসে তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। হাসপাতালের কেবিন প্রভাবশালী সিন্ডিকেটের দখল থেকে মুক্ত ও সেবার মান ভালো করার দাবি সাধারণ মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অঞ্চলে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের প্রতিবাদে সভা হয়েছে। রেশনিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। খাদ্য অধিদপ্তরের ঢাকা রেশনিং দপ্তর কর্তৃক আয়োজিত নিয়োগ লটারিকে কেন্দ্র করে বঞ্চিত একাধিক ডিলার এমন অভিযোগ করে প্রতিবাদ সভা করেন। ভুক্তভোগী ডিলাররা জানান, প্রকৃতপক্ষে এটি কোনো স্বচ্ছ লটারি ছিল না, পূর্ব পরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের নিয়োগের জন্য লোক দেখানো একটি প্রহসন। তারা দাবি করেন, অনেক ডিলারকে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে, তাই ওএমএস নীতিমালা অনুসারে পূর্বের ডিলারদের বাদ দেওয়া যাবে না। 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত লটারি অবিলম্বে বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানানো হয়। কর্মচারী এবং প্রধান নিয়ন্ত্রক তারা সকলে মিলে যে জোর চুরি করে আমাদের ঠকিয়েছেন, আমাদের বঞ্চিত করেছেন, এর প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। সুতরাং আমরা চাই ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা লক্ষ্যে প্রতিটি ওএমএস এর আবেদনকারী তার আবেদনের পরিপ্রেক্ষিত উনি তার যে দাবি সেই দাবি তারা মেনে নেব। টাঙ্গাইলের শাহীন কোচিং সেন্টারের মালিক মাসুদুল আমিন গং কর্তৃক জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর ও চুক্তিপত্র সৃজন করে জোরপূর্বক গাড়ির শোরুম সহ বেজমেন্ট দখল করে ভবন মালিকের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ASM নোমান আলমের আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ভুক্তভোগী বলেন, মিথ্যা জালিয়াতির বিরুদ্ধে সঠিক তদন্ত করে ন্যায় বিচারের মাধ্যমে ন্যায্য হিস্সা ফিরে পাওয়া সহ জীবনের নিরাপত্তার জন্য আইন প্রয়োগ সংস্থার বিসিবি নির্বাচনে 15টি ক্লাব অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আদেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। 6 অক্টোবর বিসিবি নির্বাচন হতে কোনো বাধা নেই বলেও আদেশ দেন আদালত। আজ এই আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সামনে রেখে সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের 18 সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিতই থাকছে। তফসিল অনুযায়ী বিসিবি নির্বাচন আগামীকাল 6 অক্টোবর। এর আগে গত 22 সেপ্টেম্বর বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকেও কাউন্সিলর চেয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যক্রম 15 দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পরে হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। হয়েছিল হাইকোর্টের আদেশে, সেটা তো স্থগিত হলো। 1, 2 নম্বর আদালতের সামনে কিন্তু এই প্রশ্ন হয়েছিল যে আগামীকাল পূর্ব নির্ধারিত নির্বাচন না হলে কি হবে। আমি আদালতকে বলেছি যে আমাদের যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে আইন আছে, অর্থাৎ সেই আইনের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি করার বিধান সহ আরও নানা রকম বিধান আছে। সুতরাং কোনো কারণে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত না হলেও এটা যে কোনো কারণে ক্রিকেট বোর্ড চলবে না এমন কোনো কথা না। আর আমি প্রত্যাশা করব, যেহেতু 2টা ম্যাটার, 2টা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে, স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে চেম্বার কোর্ট হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন এবং হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে একমত হয়েছে সকল রাজনৈতিক দল। সংলাপ শেষে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরাতে হবে বললেন আমির খসরু। সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দাখিল করা অভিযোগের দ্রুতই তদন্ত শুরু হবে জানালেন চিফ প্রসিকিউটর। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 9 জনের। হাসপাতালে এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।